হরমুজেও মিত্রদের পাশে পাচ্ছে না ট্রাম্প। পাকিস্তানের মধ্যস্থতায় বৃহস্পতিবার আবারও হতে পারে ইরান যুক্তরাষ্ট্রের আলোচনা। পাকিস্তানের নেতৃত্ব দিনরাত পরিশ্রম করেছে দুই পক্ষকে আলোচনায় বসাতে। এই প্রচেষ্টার ফলেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। ওয়াশিংটনে আলোচনার দিনই লেবাননের হাসপাতালে ইসরায়েলি হামলা। আলোচনা প্রত্যাখ্যানের ঘোষণা হিজবুল্লাহর। আতঙ্কে প্রবাসী বাংলাদেশিরা। সরকারের প্রতি সমর্থন জানাতে তেহরানে হাজারো মানুষের সমাবেশ। নিউ ইয়র্কে যুদ্ধবিরতি বিক্ষোভে পুলিশের গ্রেফতার অভিযান। স্বাগত স্টার ওয়ার্ল্ডে, সঙ্গে রিশান মাহমুদ। শুরুতেই জানাবো মধ্যপ্রাচ্যে যুদ্ধের খবর। হরমুজ অবরোধ ডাক দিয়েও মিত্রদের কাউকে পাশে পাচ্ছে না মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার ডাকে সাড়া দেয়নি ইউরোপ ও মধ্যপ্রাচ্যের মিত্ররা। ট্রাম্পের হুমকিতে উল্টো বাব আল মানদেবের মতো গুরুত্বপূর্ণ আরেকটি সমুদ্রপথ বন্ধের শঙ্কা দেখা দিয়েছে রিয়াদ। ট্রাম্পের হুমকি উপেক্ষা করে এরই মধ্যে হরমুজ পেরিয়ে গেছে জ্বালানিবাহী একটি চীনা জাহাজ। এদিকে নিউ ইয়র্ক টাইমস বলছে, ইরানকে ২০ বছরের জন্য ইউরেনিয়াম সমৃদ্ধ করা স্থগিত রাখতে বলছে ওয়াশিংটন। তবে ইরানের প্রস্তাব ছিল ৫ বছর। যুদ্ধবিরতির পরও হরমুজে অচল অবস্থা যেন গলার কাঁটা হয়ে আছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের। না পারছেন হস্তগত করতে, না পারছেন সরে আসতে। ইরানের একচ্ছত্র নিয়ন্ত্রণ ভাঙতে পাল্টা অবরোধ আরোপ করেছেন সমুদ্রপথ ধরে চলাচলকারী জাহাজগুলোর ওপর। তবে মার্কিন অবরোধের তোয়াক্কা না করে প্রণালী পার হলো চীনা জ্বালানিবাহী ট্যাঙ্কার। গতরাত থেকে অবরোধ কার্যকরের পর এটি প্রথম কোনো জাহাজ উপসাগর থেকে বের হলো। হরমুজে অবরোধের ঘোষণা দিয়ে আরও একলা হয়ে পড়েছেন ট্রাম্প। ইরানে হামলার মতো এতেও সাড়া দেয়নি মিত্রদেশগুলো। উল্টো মার্কিন নৌ অবরোধ তুলতে যুক্তরাষ্ট্রের ওপর চাপ বাড়িয়েছে সৌদি আরব। ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদন বলছে, রিয়াদ আশঙ্কা করছে ট্রাম্পের এই পদক্ষেপ ইরানকে আরও বড় ধরনের প্রতিক্রিয়ায় উস্কে দিতে পারে, যা অন্যান্য সমুদ্রপথকেও ঝুঁকিতে ফেলবে। এদিকে একক কোনো দেশ আন্তর্জাতিক বাণিজ্য পথ অবরোধ করতে পারে না বলে মন্তব্য করেছে ইন্টারন্যাশনাল মেরিটাইম অর্গানাইজেশন। আইনগতভাবে ও আন্তর্জাতিক আইনের বিধান অনুযায়ী কোনো দেশই আন্তর্জাতিক ট্রানজিটের জন্য ব্যবহৃত প্রণালীগুলোতে নির্দোষ চলাচল বা নৌ স্বাধীনতা নিষিদ্ধ করতে পারে না। নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে দাবি করা হয়েছে, ইরান তাদের ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কার্যক্রম ৫ বছরের জন্য স্থগিত রাখতে সম্মত আছে। ইসলামাবাদে অনুষ্ঠিত বৈঠকেই তেহরান এ প্রস্তাব দেয়, কিন্তু যুক্তরাষ্ট্র ওই বৈঠকে ২০ বছরের জন্য কার্যক্রম স্থগিত রাখার দাবি তুললে ইরান তা প্রত্যাখ্যান করেছে। যুক্তরাষ্ট্র ইরান শান্তি চুক্তি না হওয়ায় যখন তখন ভেঙে পড়তে পারে যুদ্ধবিরতি। ইরান সতর্ক করে বলেছে, ট্রাম্প প্রশাসনের বেপরোয়া পদক্ষেপ কেবলই আঞ্চলিক অস্থিতিশীলতা বাড়াবে। আরও বিপর্যয় নেমে আসবে আন্তর্জাতিক বাণিজ্য ও জ্বালানি পরিবহনে। তবে নতুন করে ট্রাম্প দাবি করেছেন, হরমুজে অবরোধের মধ্যেই চুক্তি করতে তেহরানই দিন দরবার চালিয়ে যাচ্ছে ওয়াশিংটনের সঙ্গে। I can tell you that we've been called by the other side. They'd like to make a deal very badly, very badly. ইফাতিরা, স্টার নিউজ। ২ সপ্তাহের যুদ্ধবিরতি শেষ হওয়ার আগে আরেকবার সরাসরি সংলাপে বসতে চায় ইরান ও যুক্তরাষ্ট্র। পাকিস্তানের মধ্যস্থতায় দুপক্ষের কর্মকর্তারা এরই মধ্যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করেছেন। আগামী বৃহস্পতিবার ইসলামাবাদ অথবা জেনেভায় হতে পারে এই আলোচনা। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ বলেছেন, দুপক্ষকে আলোচনায় ফেরাতে তারা দিনরাত পরিশ্রম করে যাচ্ছেন। ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যকার আলোচনা শান্তির আশায়, যার দিকে নজর ছিল পুরো বিশ্বের। টানা ২১ ঘন্টা আলোচনার পরও আসেনি কোনো চূড়ান্ত সমাধান। তারপরও হাল ছাড়তে নারাজ পাকিস্তান।
সোমবার মন্ত্রিসভার বৈঠকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ জানিয়েছিলেন, দ্বিপক্ষকে আবারও আলোচনার টেবিলে ফিরিয়ে আনতে চেষ্টা চালিয়ে যাচ্ছে তার সরকার। তিনি বলেছেন, সাম্প্রতিক আলোচনা স্থায়ী শান্তি প্রতিষ্ঠার জন্য বড় একটি সুযোগ। ইসলামাবাদ শান্তি আলোচনা ছিল একটি ঐতিহাসিক ঘটনা। পাকিস্তান আন্তরিক প্রচেষ্টার মাধ্যমে যুদ্ধের মেঘকে স্থায়ী শান্তিতে রূপান্তরের সুযোগ তৈরি করেছে। ইতিহাসে শান্তি প্রতিষ্ঠা সময় সাপেক্ষ। অজলো চুক্তি, জেনেভা চুক্তি কিংবা গুড ফ্রাইডে চুক্তির মতো উদাহরণে দেখা গেছে সংঘাত শেষ করতে মাস থেকে বছর লেগেছে। পাকিস্তানের নেতৃত্ব দিনরাত পরিশ্রম করেছে দুই পক্ষকে আলোচনায় বসাতে। এই প্রচেষ্টার ফলেই যুদ্ধবিরতি এখনও বহাল রয়েছে। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সংলাপ অব্যাহত রাখতে ইসলামাবাদ ভবিষ্যতেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দার। with the positive spirit to achieve durable peace. আমরা আশা করি উভয় পক্ষ ইতিবাচক মনোভাব বজায় রেখে এগিয়ে যাবে, যাতে পুরো অঞ্চল এবং এর বাইরেও স্থায়ী শান্তি ও সমৃদ্ধি নিশ্চিত করা যায়। এটি অত্যন্ত জরুরি যে সংশ্লিষ্ট পক্ষগুলো যুদ্ধবিরতি চুক্তির প্রতি তাদের অঙ্গীকার বজায় রাখবে। পাকিস্তান ভবিষ্যতেও যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে যোগাযোগ ও সংলাপ সহজ করতে তার ভূমিকা পালন করে যাবে। The Chief of Defense Forces and Army Chief মার্কিন সংবাদ মাধ্যম এক্সিও এক প্রতিবেদনে জানিয়েছে, যুক্তরাষ্ট্র ইরান সব পক্ষই এখন মনে করছে চুক্তি সম্ভব। পাকিস্তান আশা করছে মতপার্থক্য কমাতে পারলে 21 এপ্রিল যুদ্ধবিরতির মেয়াদ শেষ হওয়ার আগেই নতুন দফা আলোচনা শুরু হতে পারে। এতে বলা হয়, ইসলামাবাদে হওয়া আলোচনাকে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে ওয়াশিংটন। অন্যদিকে পাকিস্তানে নিযুক্ত ইরানি রাষ্ট্রদূত বলেছেন, ইসলামাবাদ আলোচনা ব্যর্থ হয়নি, বরং ভবিষ্যৎ কূটনৈতিক প্রতিক্রিয়ার ভিত্তি তৈরি করেছে। এদিকে ভবিষ্যৎ শান্তি চুক্তির অংশ হিসেবে ইরানের সমৃদ্ধ ইউরেনিয়াম নিজেদের কাছে রাখার প্রস্তাব দিয়েছে রাশিয়া। এছাড়া হরমুজ প্রণালী অবরোধের বিষয়ে ট্রাম্পের হুমকির সমালোচনা করে ক্রেমলিন বলছে, এই পদক্ষেপ আন্তর্জাতিক বাজারে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। একের পর এক ইসরায়েলি হামলায় আতঙ্কের দিন পার করছেন লেবাননে থাকা প্রবাসী বাংলাদেশিরা। প্রবাসী নারী কর্মী দীপালি বেগমের মৃত্যুর ঘটনায় আতঙ্ক আরও বেড়েছে। দীপালির মরদেহ এখনও দেশে পাঠানো সম্ভব হয়নি। বৈরুত থেকে আরও জানাচ্ছেন সাংবাদিক জুবাইর আহমেদ। থেকে এখন পর্যন্ত একজন নিহত হয়েছে, নারী কর্মী দীপালি বেগম। এর মরদেহ কিন্তু এখন বৈরুতের রবিক হারিরি মেডিকেল কলেজে রাখা হয়েছে। বাংলা দূতাবাস যেটি জানিয়েছে যে তার লাশটিকে খুব দ্রুত দেশে পাঠানোর জন্য প্রক্রিয়াধীন রয়েছে, যেহেতু এখন বর্তমানে বিমান চলাচল একটু কম রয়েছে। এতে কিন্তু একটু সময় লাগতে পারে তার লাশটি দেশে পাঠানোর জন্য। দক্ষিণ লেবানন থেকে যে সকল প্রবাসী বাংলাদেশি কর্মহীন এবং বাসস্থানহীন হয়ে পড়েছে, তাই সে সকল প্রবাসীদেরকে কিন্তু বাংলাদেশ দূতাবাস যথেষ্ট পরিমাণ ত্রাণ দেওয়ার জন্য দিয়ে যাচ্ছেন। যে সকল প্রবাসী বাংলাদেশি এখন পর্যন্ত ত্রাণ পাচ্ছে না বা ভারতের সঙ্গে দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেনি, তাদেরকে কিন্তু খুব দ্রুত বাংলাদেশ দূতাবাসের সঙ্গে যোগাযোগ করার জন্য বলা হচ্ছে, যেন তারা বাংলাদেশ দূতাবাসের যে ত্রাণ কার্যক্রম রয়েছে তার আওতাধীন চলে আসতে পারে। ওয়াশিংটনে লেবানন ও ইসরায়েলের সম্ভাব্য বৈঠকের দিনেও দক্ষিণ লেবাননে আগ্রাসন থামেনি, বরং বিমান হামলার পাশাপাশি জোরদার হয়েছে স্থল অভিযানও। হামলা হয়েছে হাসপাতালেও, এতে বেশ কয়েকজন আহত হয়েছে। গেল 24 ঘন্টায় কানাডার এক নাগরিক সহ লেবানন জুড়ে ইসরায়েলি বর্বরতায় মারা গেছে 35 জন। এই অবস্থায় ইসরায়েলের সাথে সম্ভাব্য শান্তি আলোচনা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। হাসপাতালে ফের বোমা বর্ষণ করল ইসরায়েল। দক্ষিণ লেবাননের তেবরিন সরকারি হাসপাতালটির করিডর জুড়ে ধুলোবালি ও ছড়িয়ে ছিটিয়ে আছে ভাঙা কাচ। কয়েকটি কক্ষে যন্ত্রপাতি উল্টে পড়ে আছে। বাইরে ভেঙে পড়া ধ্বংসাবশেষের আঘাতে ক্ষতিগ্রস্ত হয়েছে গাড়ি। লেবাননের ন্যাশনাল নিউজ এজেন্সি NNA জানাচ্ছে, হাসপাতালে এই হামলায় বহু মানুষ হতাহত হন। বন্দরনগরীর তায়ারে রেডক্রসের কার্যালয়ে হামলার পর শুরু হওয়া তীব্র সমালোচনা আমলে নেয়নি নেতানিয়াহু সরকার, যেখানে মারা যান এক স্বেচ্ছাসেবক। এর পরদিনই আবারও বেসামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করল ইসরায়েল বাহিনী। ইসরায়েল সামরিক বাহিনী দাবি করেছে, তায়ারে নিহত ব্যক্তি একজন হিজবুল্লাহ যোদ্ধা, তবে তার পরিচয় প্রকাশ করা হয়নি।
ওয়াশিংটনে ইসরায়েল ও লেবানন সরকারের মধ্যে আজ রাতে বৈঠকের কথা আছে। শান্তি আলোচনার উদ্যোগেও থামেনি আগ্রাসন। উল্টো দক্ষিণ লেবাননের আরও ভেতরে অভিযান চালানোর ঘোষণা দিয়েছেন নেতানিয়াহু। ইসরায়েলি বাহিনী দক্ষিণ লেবাননের আরও ভেতরে অভিযান চালাচ্ছে। এর মাধ্যমে সেনারা একটি নিরাপত্তা বেষ্টনী তৈরি করছে, যার লক্ষ্য সশস্ত্র গোষ্ঠীগুলোকে সীমান্ত থেকে দূরে ঠেলে দেয়া। ইসরায়েলি জনবসতির কাছাকাছি থাকা জঙ্গিদের সব অবকাঠামো ধ্বংস করা হবে। ওয়াশিংটনে সম্ভাব্য আলোচনায় অংশীদারিত্ব না থাকায় তা প্রত্যাখ্যান করেছে হিজবুল্লাহ। লেবাননে ইসরায়েলি হামলা প্রতিহত করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন গোষ্ঠীর প্রধান। ওয়াশিংটনের সম্ভাব্য আলোচনা আত্মসমর্পণের শামিল। এটি লেবাননকে তার সক্ষমতা প্রদর্শন থেকে বঞ্চিত করবে। আমাদের আহ্বান, সুযোগ থাকতেই এই বৈঠক বাতিল করতে হবে। এর মধ্যে দিয়ে সরকার যেন একটি ঐতিহাসিক ও বীরত্বপূর্ণ পদক্ষেপ গ্রহণের সুযোগ হাতছাড়া না করে। এদিকে ইসরায়েলের সাথে আসন্ন বৈঠকের প্রতিবাদে বৈরুতে বিক্ষোভ করেছে হিজবুল্লাহর সমর্থকরা, যাতে সমর্থন জানিয়েছেন বহু সাধারণ মানুষ। জাহিদুর রহমান, স্টার নিউজ। নিজেকে যীশু খ্রিস্টের সাথে তুলনা করে তোপের মুখে পড়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এআই দিয়ে বানানো একটি ছবিতে যিশুর রূপে নিজেকে দেখিয়ে পোস্ট করেছিলেন তিনি। এরপরে ধর্ম অবমাননার অভিযোগে ট্রাম্পকে তুলোধুনো করতে শুরু করেন ক্যাথলিক ধর্মাবলম্বীরা। তোপের মুখে ছবিটি ডিলিট করতে বাধ্য হন ট্রাম্প, তবে নিজের দোষ ঢাকতে দায় চাপালেন গণমাধ্যমের ওপর। নিজেকে কি তাহলে যিশুর সমতুল্য মনে করেন ট্রাম্প? গেল রোববার ট্রুথ সোশ্যালে এআই দিয়ে তৈরি একটি ছবি পোস্ট করে যেন তেমন ইঙ্গিতে দিলেন মার্কিন প্রেসিডেন্ট। এই ঘটনায় ক্ষোভে ফুঁসে উঠেছেন ক্যাথলিকরা। ট্রাম্পের বিরুদ্ধে ধর্ম অবমাননার অভিযোগ এনেছেন তারা। ট্রাম্পের আচরণে আমি হতাশ। তিনি কিভাবে ঈশ্বরের অবমাননা করতে পারেন? তার শুভবুদ্ধির উদয় হোক। এটা একদমই ভালো হয়নি। কারোরই নিজেকে যিশুর সাথে তুলনা করা উচিত নয়, কারণ আমরা মানুষ, ট্রাম্প, পোপ সবাই মানুষ। তোপের মুখে সেই পোস্ট সরিয়ে নিয়ে উল্টো গণমাধ্যমের ওপর দায় চাপালেন ট্রাম্প। ছবিতে আমাকে একজন ডাক্তার হিসেবে দেখানো হয়েছে। এটা রেড ক্রসের সাথে সম্পর্কিত। কেবল ফেক নিউজই বিষয়টিকে এভাবে উপস্থাপন করতে পারে। আমি শুনে অবাক হয়েছি তারা কিভাবে এটা করলো। পোপের কাছে ক্ষমা চাইবেন কিনা এমন প্রশ্নের জবাবে আবারও অহংকারী ট্রাম্প। আমি কোনোভাবেই ক্ষমা চাইব না, কারণ পোপ লিও ভুল। ইরানে আমি যা করছি তিনি তার বিরোধিতা করেছেন। আমি মনে করি অপরাধ ও অন্যান্য বিষয়ে তার বোঝাপড়া খুবই দুর্বল। তিনি সমালোচনা করেছেন, আমি শুধু তার জবাব দিয়েছি। তবে বিশ্লেষকরা বলছেন খ্রিস্ট সমাজ তথা ভ্যাটিকান এবং পোপের প্রভাব সম্পর্কে বরং ট্রাম্পই অজ্ঞ। প্রেসিডেন্ট ট্রাম্প ভ্যাটিকানের প্রভাব বোঝেন বলে আমার মনে হয় না। এটি বিশ্বের সবচেয়ে পুরনো কূটনৈতিক সংস্থা। খুব গোপনে ও পর্দার আড়ালে এটি কাজ করে। পোপ লিওর অবস্থান সম্পর্কেও ট্রাম্প কিছু বোঝার চেষ্টা করেননি। ট্রাম্প একদিকে এই যুদ্ধকে ক্রুসেডের মোড়কে হাজির করার চেষ্টা করছেন, আবার পোপকে খাটো করছেন, যাকে নজিরবিহীন বলছেন বিশ্লেষকরা। ইফাতিরা, স্টার নিউজ। দেখছেন স্টার ওয়ার্ল্ড, ফিরছি একটু পর। দেখছেন স্টার ওয়ার্ল্ড। হরমুজ প্রশ্নে সরকারের পদক্ষেপের প্রতি সমর্থন জানাতে তেহরানের রাজপথে সমাবেশ করেছে হাজারো মানুষ। হরমুজে যুক্তরাষ্ট্রের অবরোধের বিরুদ্ধে তীব্র ক্ষোভ জানান তারা। হরমুজে ইরানের প্রভাব ঠেকাতে দেশটির সবগুলো নৌবন্দরে অবরোধ ঘোষণা করেছেন ট্রাম্প। এর প্রতিক্রিয়ায় মধ্যপ্রাচ্যের সবগুলো বন্দরকে হামলার লক্ষ্য বলে ঘোষণা করেছে তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের প্রতিবাদে তেহরানের রাজপথে হাজারো মানুষের সমাবেশ। হরমুজ নিয়ন্ত্রণ বিষয়ে সরকারের প্রতি সমর্থন জানাতেই তাদের এই উপস্থিতি। ট্রাম্পের হরমুজ দখলে নেওয়ার হুমকিকে তার আগের হুমকিগুলোর মতোই
গুরুত্বহীন মনে করছেন সমাবেশে যোগ দেয়া ইরানিরা। ট্রাম্প বলেছিলেন তিনি আমাদের বিদ্যুৎ কেন্দ্র ও অবকাঠামো গুড়িয়ে দেবেন। এরপর তিনি আমাদের দ্বীপ দখলে নেয়ার হুমকিও দিয়েছিলেন। তার এবারের হুমকিও আগের মতোই, সবগুলোই ফাঁকা বলি। আমরা তার হুমকিতে ভীত নই, আমাদের বিন্দুমাত্র ভয় নেই। ইরানকে কিছুতেই মোকাবেলা করতে না পেরে ট্রাম্পের হতাশা আর অসহায়ত্ব চরমে পৌঁছেছে বলে মনে করছেন এই বিক্ষোভকারী। যুক্তরাষ্ট্র অনেক হুমকি দেয়, কিন্তু তার একটিও বাস্তবায়ন করে না। আপনাদের হুমকি যদি বাস্তবায়িত হয়, আমরা জানি যে আমাদের সশস্ত্র বাহিনী তার উচিত জবাব দেবে। আমরা আমাদের সরকার ও সশস্ত্র বাহিনীকে সমর্থন জানাতেই এখানে হাজির হয়েছি। সোমবার ইরানের সব বন্দরে অবরোধ আরোপের হুমকি দিয়েছেন ট্রাম্প। বলেছেন ইরানি জাহাজ বন্দর অতিক্রমের চেষ্টা করলে সেগুলোকে উড়িয়ে দেয়া হবে। এমন কোনো পদক্ষেপ নেওয়া হলে উপসাগরের সবগুলো দেশের প্রতিটি বন্দর আক্রমণের লক্ষ্যবস্তু হবে বলে পাল্টা হুমকি দিয়েছে ইরান। পাল্টাপাল্টি এই হুমকি ও নতুন উত্তেজনার পর বিশ্ববাজারে তেলের দাম বেড়েছে প্রায় 4%। বিশ্ববাজারে অপরিশোধিত তেলের দাম এখন $98 দাঁড়িয়েছে। হরমুজের গুরুত্বপূর্ণ এই সমুদ্রপথেই বিশ্বের 20% জ্বালানি বাণিজ্য হয়। এদিকে যুক্তরাষ্ট্র হরমুজে কোনো সংঘাত তৈরি করলে গুরুত্বপূর্ণ আরেক সমুদ্রপথ বাব আল মান্দেব বন্ধ করে দিতে পারে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। ইশতিয়াক হোসেন, স্টার নিউজ। এদিকে যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী বিক্ষোভ করেছে 3 শতাধিক মানুষ। ইরান যুদ্ধের জন্য অতিরিক্ত অর্থ বরাদ্দ এবং ইসরায়েলকে অস্ত্র দেওয়ার প্রতিবাদ জানান বিক্ষোভকারীরা। এই ব্যাপারে সিনেটকে কার্যকর উদ্যোগ নেয়ার আহ্বান জানান তারা। এ সময় শতাধিক বিক্ষোভকারীকে গ্রেফতার করেছে পুলিশ। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে যুদ্ধবিরোধী এই বিক্ষোভ কয়েকশো মানুষের। ম্যানহাটনে সিনেটর চাক শুমার এবং কারেস্টেন গিলিব্র্যান্ডের কার্যালয়ের সামনে অবস্থান নেন তারা। ইসরায়েলের স্বার্থে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের যুদ্ধ বন্ধ করার আহ্বান জানান তারা। ইসরায়েলের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করতে সিনেট সদস্যদের প্রতি আহ্বান জানানো হয় এই কর্মসূচি থেকে। এ সময় বিক্ষোভকারীদের সরে যাবার নির্দেশ দেয় নিউ ইয়র্ক পুলিশ। এই সময় অন্তত 100 জনকে আটক করে পুলিশ। এদের মধ্যে কয়েকজনকে জোর করে সড়ক থেকে সরিয়ে নেওয়া হয়। চলমান যুদ্ধের ব্যয় বহন করতে সম্প্রতি $100 বিলিয়ন একটি প্যাকেজ ঘোষণা করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই প্যাকেজেরও বিরোধিতা করেন বিক্ষোভকারীরা। তাদের দাবি জনগণের করের টাকায় ট্রাম্প প্রশাসন ইসরায়েলের হয়ে যুদ্ধ করছে। আমাদের সিনেটরদের উচিত তাদের ভোটারদের কথা শোনা। যুক্তরাষ্ট্র ইসরায়েলকে অবিরাম অর্থ ও অস্ত্র পাঠাচ্ছে, আর ইসরায়েল সেই টাকা দিয়ে বৈরুতে বোমা হামলা চালাচ্ছে, দক্ষিণ লেবানন দখল করছে। আমাদের টাকা দিয়ে সরকার ইসরায়েলের যুদ্ধের খরচ যোগাচ্ছে। গাজার পর এবার দক্ষিণ লেবাননেও ইসরায়েল জাতিগত নিধন অভিযান চালিয়ে যাচ্ছে বলেও অভিযোগ যুক্তরাষ্ট্রের যুদ্ধবিরোধী মানুষের। মাজিদ শাহরিয়ার, স্টার নিউজ। ইরান যুক্তরাষ্ট্রের যুদ্ধের পর থেকেই মধ্যপ্রাচ্যের দেশগুলোতে সামাজিক অনুষ্ঠান আয়োজনের ওপর নিষেধাজ্ঞা চলছে। তাই এবার মধ্যপ্রাচ্যের প্রবাসীরা বর্ষবরণের কোনো আয়োজন করতে পারছেন না। একই কারণে কুয়েতেও হচ্ছে না বর্ষবরণের কোনো অনুষ্ঠান। কুয়েত থেকে আরও জানাচ্ছেন প্রবাসী সাংবাদিক সাদেক রিপন। পয়লা বৈশাক বাঙালি জাতির সাংস্কৃতিক পরিচয়ের অন্যতম প্রধান উৎসব। আর এই উৎসবকে ঘিরে প্রবাসী বাংলাদেশিরা বিভিন্ন নানা আয়োজনের মধ্যে উৎসবটি পালন করে থাকেন বাংলাদেশের পাশাপাশি বিশ্বের বিভিন্ন দেশে। তো এই বছর ইরান, ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের সংঘাতের প্রভাব পড়েছে মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে, যার কারণে কুয়েত গভর্নমেন্ট জননিরাপত্তার স্বার্থে দেশটিতে জনসমাগম নিষেধাজ্ঞা আরোপ করে। তো যার ফলে এই বছর প্রবাসী বাংলাদেশিরা এই দিনটি বা এই বিশেষ উৎসবটি পালন করতেছে না এবং প্রবাসীদের মাঝেও এই নববর্ষের উৎসব আমেজের ছোঁয়া লাগেনি।
আমরা দেখেছি বিগত বছরগুলোতে কুয়েতে যে প্রবাসী বাংলাদেশিরা আছেন এবং বাংলাদেশি সংগঠন এবং সামাজিক সংগঠনগুলো রয়েছে এবং প্রবাসী পরিবারগুলো একত্রিত হয়ে কুয়েতের উন্মুক্ত স্থানে এই উৎসবকে ঘিরে নানা অনুষ্ঠানের আয়োজন করেন এবং প্রোগ্রামের মধ্যে দিয়ে দিনটি উদযাপন করেন। যুদ্ধের পরিস্থিতির কারণে সতর্কতা সংকেত দেওয়া হয় এবং প্রবাসীরা যাতে নিরাপদে থাকেন, নিরাপদ স্থানে অবস্থান করেন। তো যার ফলে এই বছর প্রবাসীরা নতুন বছর পয়লা বৈশাখ উদযাপন করতেছেন না। বাংলাদেশে আজ নববর্ষ পালিত হলেও পঞ্জিকা অনুযায়ী কাল পশ্চিমবঙ্গে পালিত হবে বর্ষবরণ উৎসব। শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত কলকাতা। মঙ্গল শোভাযাত্রাকে রঙিন করে তুলতে শিল্পীর তুলিতে সাজছে নানা অনুষঙ্গ। আয়োজকরা বলছেন, কলকাতায় এবারের বর্ষবরণের শোভাযাত্রায় তুলে ধরা হবে সাম্প্রদায়িক বিভাজন বিরোধী প্রতিবাদ। শিল্পীর তুলির আঁচড়ে যেন প্রাণ পাচ্ছে মাটির সরা মুখোশ। বাংলা বছরকে বরণ করে নিতে চলছে শেষ মুহূর্তের প্রস্তুতি। আলপনার রঙে রাঙানো হয়েছে রাস্তা। বাংলাদেশে একদিন আগে হলেও পঞ্জিকা মেনে একদিন পর নববর্ষ উদযাপন করবে পশ্চিমবঙ্গ। সকাল ৮টায় মঙ্গল শোভাযাত্রার মধ্য দিয়ে শুরু হবে বর্ষবরণের আনুষ্ঠানিকতা। দক্ষিণ কলকাতার বাংলা নববর্ষ উদযাপন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত হবে সবচেয়ে বড় শোভাযাত্রা। শোভাযাত্রার এবারের থিম বাঙালির নাগরিকত্বের সংকট। পশ্চিমবঙ্গে নাগরিকত্বকে ঘিরে যে সাম্প্রদায়িক বিভাজন চলছে তারই প্রতীকী প্রতিবাদ থাকবে শোভাযাত্রায়। সেই উদ্বাস্তু ট্রাঙ্ক মাথায় নিয়ে সেই মা তার ছেলেকে নিয়ে আবার বিতাড়িত হচ্ছে, একটা স্থান থেকে আরেকটা স্থানে এসে চলে যাওয়ার জন্য। সেই জন্যই আমরা এই মডেলটাকে রেখেছি। থাকবে ঐতিহ্যের পুনরুজ্জীবনও। বাংলার হারিয়ে যাওয়া লোকশিল্প, পটশিল্প ও গ্রামীণ সংস্কৃতির নানা প্রতীক তুলে ধরা হবে শোভাযাত্রায়। বাংলার পাখি, বাংলার লোকশিল্পের ট্যাপা পুতুল, মা এবং মেয়ে, মাছ এবং তার সাথে মাছের বাচ্চা, সেটা করেছি। এবং সাথে বাঘ আছে, সিংহ আছে। কলকাতার মানুষ প্রথমবার মঙ্গল শোভাযাত্রা দেখেছে ২০১৭ সালে। তার আগে কলকাতায় নববর্ষ পালনের নানা রেওয়াজ থাকলেও ঢাকার আদলে শোভাযাত্রা কখনো হয়নি। ২০১৬ সালে ঢাকার মঙ্গল শোভাযাত্রা ইউনেস্কোর স্বীকৃতি পাবার পরের বছরই কলকাতায় শুরু হয় এই আয়োজন। ইফাতিরা, স্টার নিউজ। এই ছিল আজকের স্টার ওয়ার্ল্ডে। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।